বাজারে যে লক্ষ্যমাত্রা ধরা হয় আসলে আমরা যদি একটু একটা চিত্র দেখি যে আসলে 2021-22 অর্থবছরে যে লক্ষ্যমাত্রা ছিল 5.3%, এর পাশাপাশি 23-ও ছিল 22-23-ও ছিল 5.6। এর পাশাপাশি আমরা যদি আরেকটু তাকাই 2023-24 অর্থবছরের 6%, যদি সার্বিক দিকটা যদি আমরা বিবেচনা নিই তাহলে হচ্ছে 2021 অর্থবছরে যেটা লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কিন্তু বেশি 6.15%, সেটি 2022 অর্থবছরে কিন্তু 9% পার হয়েছে। এখন যদি 2024-এর আমরা কথা বলি তাহলে সেটা কিন্তু 9.74%, যেটা প্রায় 10% ছুঁই। অন্যদিক থেকে যে খাদ্য যেটি বা খাদ্য বহির্ভূত যেটি, খাদ্যের ক্ষেত্রে আমরা তো বাজারে যখনই যাই বা ক্রেতার যে না বিশ্বাস অবস্থা সেটা কিন্তু আমরা বরাবরের মতোই দেখি। ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খাদ্য বহির্ভূত অংশে, যেটাই শিক্ষা হতে পারে, এরপরে হচ্ছে পরিবহন সেক্টর হতে পারে বা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে। কেননা হচ্ছে যে খাদ্যের শেষে কিন্তু তাদের যে অন্যান্য যে ব্যয়টা সেটা কিন্তু এই খাদ্য বহির্ভূত খাতেই কিন্তু তারা হচ্ছে ব্যয় করে থাকে। তো বিশেষ করে খাদ্যের সাথে কিন্তু রিলেট ওটা, কেননা হচ্ছে যে খাদ্য যখন খাওয়া সম্ভব হয় এর পরবর্তীতে চিকিৎসা, পরিবহন, অন্যান্য যে সমস্ত খাদ্য বহির্ভূত অংশে সেখানে কিন্তু ব্যয়টা বাড়ছে। এখন আয় যদি কম হয় সেক্ষেত্রে খাওয়াটা যদি তারা কাটছাট করে কিন্তু খাদ্য বহির্ভূত যে অংশটা সেটা কিন্তু অনেকে করতে পারে না। সাইফুল, তার অর্থ হচ্ছে মূল্যস্ফীতির যে চাপ এবং যে এই চাপ যে আসলে দিন দিন বাড়ছে সেটি আসলে দৃশ্যত। আপনার কাছে জানতে চাই যে এই চাপ বা মূল্যস্ফীতির এই লাগাম আসলে টেনে ধরা যাচ্ছে না কেন? আসলে এর কিন্তু বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে আমরা যদি একটু চিত্র দেখি যে খাদ্যে যে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরাচ্ছে না তার অন্যতম কারণ কিন্তু বেশ কয়েকটি থাকতে পারে। তার মধ্যে আমরা যে কয়েকটি দৃশ্যমান করলাম, জ্বালানি তেলের কিন্তু আসলে জ্বালানির মূল্য বৃদ্ধি যে বিষয়টি থাকে, কেননা হচ্ছে যে জ্বালানি যখন দাম বাড়ে তখন কিন্তু ওভারঅল যে শিল্প খাতে উৎপাদন থেকে শুরু করে পরিবহন ব্যয় সব কিছু কিন্তু বাড়ে। এর পাশাপাশি হচ্ছে এতে যে ব্যবসা যে বাণিজ্যের যে ব্যয়টা সেটা কিন্তু বাড়ে, যেটি হচ্ছে ফল বা যেটির প্রভাবে হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি যে পুরোপুরি মানে একটা সময় ভেঙে পড়বে বা পুরোপুরি না ভেঙে পড়লেও যে অর্থনীতির যে একটা সংকট হয় সেটা কিন্তু এই যে জ্বালানি উৎপাদন ব্যয়টা যখন বাড়ে তার প্রভাব কিন্তু খাদ্যের দাম থেকে শুরু করে শিল্পায়নের ক্ষেত্রে শুরু করে সব কিছুতে কিন্তু দাম বাড়ছে। আরেকটা যে বিষয়টি আসলে মুদ্রানীতি, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি মুদ্রানীতির দুর্বলতা, সেটা কিন্তু আসলে সুদের হারকে কিন্তু আসলে প্রভাবিত করে। কেননা হচ্ছে যে যখন শিল্প খাতের বা বাণিজ্যিক খাতের সেক্টরগুলোতে যখন তারা ব্যয় করতে যাবে সেই ব্যয়টা কিন্তু আসলে এই যে মুদ্রানীতির দুর্বলতার কারণ থেকেই কিন্তু ফুটে ওঠে। কারণ হচ্ছে যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে যদি ওই সেক্টরে যদি ইনভেস্ট করতে না পারে, বিনিয়োগ করতে না পারে, তাহলে কিন্তু এই যে দুর্বলতা সেই বিষয়টি কিন্তু আসলে এই অর্থনীতির ভিতরেই কিন্তু আসলে চাপ ফেলে আর কি। যেটা যত অন্যদিক থেকে বলতে পারি যে টাকার মান কমে যাওয়াটা সেটা হচ্ছে যে গত এই যে 8ই মে আমরা যেটা দেখলাম যে প্রায় 6.3% কিন্তু ডলারের দাম বেড়েছে, যেটা 110 টাকা থেকে কিন্তু 117 টাকায় গিয়েছে। তো সেটার কিন্তু একটা এই যে ডলারের দাম বা অবমূল্যায়ন হচ্ছে সেটা কিন্তু একটা প্রভাব কিন্তু অর্থনীতিতে আছে, যার প্রভাবে কিন্তু আসলে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা যাচ্ছে না। অন্যদিক থেকে আমরা যেগুলো বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটাও কিন্তু কখনো বাড়ে কখনো কমে, এই বিষয়টাও কিন্তু অন্যরকম একটা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না, এটা কিন্তু অন্যরকম একটা কারণ হতে পারে। সাইফুল, তাহলে সবশেষ জানতে চাই খুব ছোট্ট করে যে আসলে এই লাগাম টেনে ধরার জন্য কি করণীয়, বিশেষজ্ঞরা কি বলছেন বা আপনার কি মনে হয়? যেটি হচ্ছে যে আমরা যেটা মূল্যস্ফীতির চাপ কমাতে আসলে যেটা দেখতে পাই যে বাজেট এবং মুদ্রানীতি যে সমন্বয় আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, মুদ্রানীতি বা হচ্ছে বাজেটের এই যে অবস্থাপিত যে বিষয়গুলো হয় সেটি যদি সমন্বয় পুরোপুরি করা যায় তাহলে কিন্তু চাপ নিয়ন্ত্রণ না বলতে পারি কিন্তু চাপ কমতে পারবে বলে আমরা আশা করতে পারি বা হচ্ছে অর্থনীতির এমনটাই কিন্তু মনে করেন। অন্যদিক থেকে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি, যেমন কর্মসংস্থান বাড়াতে হবে তেমন কিন্তু আয় বৃদ্ধিও করতে হবে। কারণ হচ্ছে যে আয় যখন না বাড়ে তখন কিন্তু পুরোপুরি প্রভাবটা পড়ে হচ্ছে একটা পরিবারে অন্য খাতে ব্যয়ের ক্ষেত্রে। এই ব্যয়টা কিন্তু কমাতে হলে কিন্তু কর্মসংস্থান নতুন করে তৈরি করতে হবে, এর পাশাপাশি কিন্তু আয়ও বৃদ্ধি করতে হবে। আর অপচয় ও দুর্নীতি যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে অপচয় যখন কোনো একটা খাত ভিত্তিক বা দুর্নীতি হয়, ব্যবসায়িক খাত হোক বা অন্য কোনো সেক্টরে হোক, সেই চাপটা কিন্তু পুরোপুরি আসে কিন্তু মূল্যস্ফীতির চাপের উপরে, যার কারণে হচ্ছে যে এই খাতে অপচয় বা দুর্নীতি কমাতে হবে বা দুর্নীতি কম করতে হবে, যারা দুর্নীতি করে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই কিন্তু আসলে এই যে মূল্যস্ফীতির যে চাপ কমানো সেটা কিন্তু সম্ভব হবে বলে আমরা বুঝতে পারি বা অর্থনীতির এমনটাই মনে করেন। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।